নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলা, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, রাজ্য সরকার আবার কোটি টাকা খরচা করে মডিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করলো 6 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে। অর্থাৎ সরকার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, সরকারি কর্মচারীদের দেওয়া ট্যাক্সের টাকা, পেনশনারদের দেওয়া ট্যাক্সের টাকা খরচা করে, কোটি টাকা খরচা করে আবার সুপ্রিম কোর্টে নতুন করে 6 সপ্তাহ সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে আবার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো গতকাল। সেই প্রেক্ষিতেই আজকে আমরা এলাম। মলয় মুখোপাধ্যায় যারা মূল মামলাকারী এই ডিএ মামলার, কনফেডারেশনের তরফ থেকে আমি তাঁকে সরাসরি ধরেছিলাম। আমরা এই সংক্রান্ত ব্যাপারে আরও কিছু ব্যাখ্যা, আমরা অন্যান্য প্রতিবেদন পেশ করব, কিন্তু তার আগে মলয় মুখোপাধ্যায় যারা মূল মামলা করেছিলেন, সেই মূল মামলাকারীরা শেষ পর্যন্ত দীর্ঘদিন 7 বারের মধ্যে 6 বার এই কলকাতা হাইকোর্ট স্যাটের মধ্যে জিতে তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়েছিল এবং সেখানে গিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা করলো এবং সেই সুপ্রিম কোর্টে মামলা করে শেষ পর্যন্ত এসএলপি করলো, করে 35 মাস ধরে তারিখ পে তারিখের কালচারে মানে বাংলার মানুষকে প্রতারিত করলো একটা সরকার। 15 বার ডেট পেছালো। জাস্টিস চন্দ্রচূড়ের আমলে মনু সিংভিরা দিনের পর দিন এই কারবার করেছেন। শেষ পর্যন্ত জাস্টিস করলের বেঞ্চে গোত্তা খেয়ে প্র্যাকটিক্যালি মুখ থুবড়ে পড়ে, মুখ চোখ পুড়িয়ে একটা সরকার, একটা নবান্ন, এক প্রতারক মহিলা মানুষের টাকা খরচা করে শেষ পর্যন্ত মামলায় হেরে শেষ পর্যন্ত 25% ডিএ মেটানোর কথা ছিল। 41,000 কোটি টাকা সমস্ত বকেয়া ডিএটা মেটাতে 2009 থেকে 2019 পর্যন্ত মেটাতে গেলে সরকারের খরচ হতো 41,000 কোটি টাকা। তার 1/4, 50% মিটিয়ে আসুন জাস্টিস করল বলেছেন, 1/4 শেষ পর্যন্ত কাকুতি মিনতি করে 1/4 আবেদন করেছেন, করে আবার সেটা দেব না ধান্দা করল। কত বড় প্রতারক এই মহিলা বলুন তো, যারা আমি বলছি এখনও তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেন। ইউ আর রেসপন্সিবল ফর অল দিস থিংস। আপনারা আসল অপরাধী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এখনও জীবিত করে রেখেছেন। আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি মলয় মুখোপাধ্যায়কে নিয়ে আসছি, আমি তাঁর কথা আপনাদের শোনাবো। কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কী আছে, আমি 119 পাতার মডিফিকেশান অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টে, যেটা কোটি টাকা প্র্যাকটিক্যালি আইনজীবীদের পেছনে, আইনি প্রসেসের পেছনে খরচ করে রাজ্য সরকার এই কারবারটা করলো, আমি দুটো জায়গা, দুটো পাতা থেকে একটু কোট করে সরাসরি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের কাছে শোনাবো। সরকার নানান যুক্তি টুক্তি খাড়া করেছে। তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা যুক্তি যে আমাদের টাকা নেই, আমাদের গলা শুকিয়ে গেছে এরকম একটা ভাব, আমাদের টাকা নেই, আমাদের টাকা চাইতে গেলে বাজার থেকে ধার করতে হবে, কেন্দ্রীয় সরকার থেকে অনুমতি নিতে হবে। তো সরকার দিনের পর দিন টাকা মেরেছিলেন কেন? সরকারি কর্মচারীদের অধিকারটাকে হরণ করেছিলেন কেন? এই প্রশ্নটা তো আজকে আসবে। আজকে টাকা নেই না, হ্যাঁ, দীঘায় গিয়ে মৎস্য করতে গিয়ে কয়েকশো কোটি টাকা ঢেলে এলেন, সরকারি পয়সায় দীঘায় মন্দির তৈরি করলেন, হ্যাঁ, একটা 3 দিন ধরে দীঘাতে বসে আছেন, কয়েক কোটি টাকার মৎস্য করছেন, তার বেলা ঠিক টাকা এসে যায়। কার্নিভাল করতে গেলে টাকা এসে যায়, হ্যাঁ, তারপর ওই ইমাম ভাতা দিতে গেলে তখন প্রথম দিকেই সরকারের টাকা এসে যায়। সরকারের টাকা এসে যায় যখন ওই ক্লাবগুলোকে টাকা দিতে হয়, যে ক্লাবের অস্তিত্ব নেই তাদের টাকা দিতে গেলে ক্লাবের টাকা এসে যায়। সরকারের টাকা এসে যায় যখন 3 কোটি টাকা দুর্গাপুজোয় 1 লাখ টাকা ভেট দিতে হয়। সরকারের টাকা এসে যায় যখন নিউজ 18, জি24 ঘন্টা, বর্তমান, আজকাল প্রতিদিনের মতো কাগজগুলোকে কিনে নেওয়ার জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিতে হয়, তখন সরকারের টাকা এসে। সরকারের টাকা ফুরিয়ে যায় যখন মানুষের অধিকারের প্রশ্ন আসে। আমি আজকে মডিফিকেশান অ্যাপ্লিকেশনের দুটো প্যারা ছোট্ট করে একটু পড়ে শোনাবো, যেখানে 8 নম্বর পাতায় 9 নম্বর প্যারাগ্রাফ সরকার লিখছে কি দেখুন। ইন দিস সার্কামস্টান্সেস দি অনলি রিকোর্স ফর দ্য স্টেট গভর্নমেন্ট উড বি to raise additional borrowing which would require entirely the consent of the central government, Article 293(3) of the state constitution, as well as compliance with the guidelines and norms under the provisions of the such and such. অর্থাৎ আমাদের টাকা পেতে গেলে আমাদের ধার করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে। এইটা 8 নম্বর পাতার 9 নম্বর প্যারাগ্রাফে লিখছে সেই সরকার। চিন্তা করে দেখুন, আমি আজকে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শোনানোর আগে 18 নম্বর পাতায় চলে যাব মডিফিকেশান অ্যাপ্লিকেশন। সেইখানে 18 নম্বর পাতায় সেই সরকার লিখছে, লাস্টলি ইট ইজ সাবমিটেড, 14 নম্বর
18 নম্বর পাতার 14 নম্বর প্যারায় লিখছে, লাস্টলি ইট ইজ সাবমিটেড দ্যাট উইদাউট প্রেজুডিস টু দি কন্টেনশনস রেজড ইন দ্য captioned SLP, the applicants may be permitted to deposit the 25% of the areas before this honorable court in lieu of paying the same to the employees as directed in the impugned order during the pendency of the captioned SLP, অর্থাৎ 2 অগস্টে যে SLP সেই পেন্ডিং SLPর প্রেক্ষিতে এই টাকাটা আমরা সুপ্রিম কোর্টের জমা রাখতে চাইছি। কারণ পরবর্তীকালে যদি এসএলপিতে আমরা জিতে যাই তাহলে তো ওই 25% লক্ষ লক্ষ কর্মচারীদের অ্যাকাউন্ট থেকে নেওয়া যাবে না। কি ছল, কি চাতুরি, কি শয়তানি, কি সঠত একটা সরকার না হলে এটা বলতে পারে বলুন তো? কত মানুষের দীর্ঘশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পড়ছে, এই তোলাবাজ চোর সরকারটার উপর পড়ছে, এই চোর মমতার উপর পড়ছে। তাতেও কিছু হিসি যায় না। নাক কান কাটা নির্লজ্জ একটা প্রশাসন সরকার চালাচ্ছে নবান্নতে। আমি আজকের এই প্রেক্ষিতে দায়ী আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছিলাম। আমি যে দুটো প্যারা পড়ে শোনালাম, একটা প্যারার অর্থ হচ্ছে কি, আমাদের তো টাকা নেই, আমাদের সব টাকা ফুরিয়ে গেছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বাজার থেকে ধার করতে হবে। এই যখন বলছে সরকারের টাকা ফুরিয়ে গেছে, কর্মচারীদের দিতে পারবে না, সেই সরকার দেখুন ভালো করে খেয়াল করে দেখুন, সেই সরকার আবার কিছুটা পরে গিয়ে বলছে আমরা টাকাটা সুপ্রিম কোর্টে জমা দিতে চাই। তো আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি সুপ্রিম কোর্টে জমা দেবেন কি করে? আপনি জমা দেবেন কি করে? মানে আমি বলছি এই সিংভি টিমটা এবং মমতার টিম এই বাংলাকে কতভাবে প্রতারিত করছে। আমি আবার বলছি, আমি বারবার এ কথাটা বলছি, এই সর্বশান্ত করা একটা সরকারের প্রতারক সরকারের প্রমোটার হচ্ছেন এই তলার লেভেলে যারা তৃণমূলের সোকল্ড তৃণমূলকে এখনও প্রমোশন দিচ্ছেন। আমি সেই সব ইন্টেলেকচুয়ালকে প্রশ্ন করতে চাই, কবি জয়া গোস্বামীকে প্রশ্ন করতে চাই, কবি সুবোধ সরকারকে প্রশ্ন করতে চাই, অন্যান্য কবিদের প্রশ্ন করতে চাই। এত বড় প্রতারণা একটা সরকার করছে, আপনারা চুপ কেন, আপনারা সাইলেন্ট কেন? এখন মনে হয় না এই সরকারটা প্রতারক সরকার? যেসব ওই বিশ্ব মজুমদারের নিউজ 18 ঢাকঢোল পিটিয়ে নিজেরা ঘুরে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোটি টাকার মোচ্ছবে দীঘার এতে, তাঁদের মনে হয় না সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস? এই তৃণমূলের মানে ভরণে পোষণে লালিত পালিত নিউজ 18 জি 24 ঘন্টার মতো চ্যানেলগুলো, এগুলো চোখে দেখে না এই অসভ্যতা একটা সরকার করছে কোটি টাকা খরচা করে? আমি বলছি এই প্রশ্নটা করতে হবে। আর অবশ্যই ওই প্রতাপ নায়ক, মানুষ ভূঁইয়াদের যে ফেডারেশন আছে তৃণমূলপন্থী, আপনারা যদি প্রতিবেদন শোনেন, আমি আপনাদের কাছেও প্রশ্ন রাখছি, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, নিজের স্ত্রী পুত্র কন্যার সামনে দাঁড়িয়ে বলুন, আপনারা পাপ করছেন কিনা এই তৃণমূলকে সমর্থন করে। যে অসংখ্য পুলিশ কর্মচারী যারা ডিএটা পেতে পারতেন, তারা পরিবারের কাছে, স্ত্রীর কাছে গিয়ে, পুত্রর কাছে গিয়ে, কন্যার কাছে গিয়ে, বৃদ্ধ বাবার কাছে গিয়ে, বৃদ্ধ মার কাছে গিয়ে একবার প্রশ্নটা করুন যে আমি নিজেকে প্রতারিত করছি, আমি তো তোমাদেরও প্রতারিত করছি এই সরকারকে সমর্থন করে। আমি আজকে এই প্রশ্নগুলো নিয়ে এলাম। এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন 119 নম্বর পাতা রাত জেগে পড়বো, অনেকটা পড়া হয়ে গেছে, যেটুকু পেয়েছি সেটা নিয়ে আমি আপনাদের কাছে পেশ করলাম আমার এই তথ্য। আমি সরাসরি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, যিনি মূল মামলাকারী, আমি সরাসরি তার কাছে গিয়েছিলাম। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে, একদম আমি যে তথ্যটা তুললাম তিনিও সেই তথ্যটাই বললেন। আপনার টাকা নেই অথচ সুপ্রিম কোর্টে টাকা জমা রাখবেন, আর দীর্ঘশ্বাস ফেলা পেনশনার যারা সরকারি কর্মচারী তাদের টাকা দেবেন না, সরকারি কর্মচারী যারা সরকারটা চালাচ্ছে আপনি তাদের টাকা দেবেন না। এই কেমন ধরনের প্রতারণা, কত বড় প্রতারণা, কত বড় জাল জোচ্চোর একটা সরকার নবান্নে বসে ওই মহিলা চালিয়ে যাচ্ছেন। মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে কি বললেন শুনুন। নমস্কার মলয়দা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময়দা। বলছি আবার কোটি টাকা খরচা করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে ডিএটাকে আটকানোর একটা নতুন কৌশল, নতুন ছক 119 পাতার সেই মানে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা যেটা সুপ্রিম কোর্টে জমা করেছে, আমি সেই কপিটা হাতে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিলাম। অনেকগুলো পয়েন্ট আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, তার মধ্যে আমার সঙ্গে আপনার মেলে কিনা দেখবো। আপনার কোন পয়েন্টটা মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, মানে যেটা রাজ্য সরকার নিজেই বিপদে পড়ার জায়গা তৈরি করেছে, একটু বলবেন? হ্যাঁ দেখুন, দুটো পয়েন্ট আমি আপনাকে বলছি। অনেকগুলো পয়েন্ট আছে যেটা ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছে তারা সেটা কিভাবে ডিএটা দেবে সেটা পর্যালোচনা করবে, তার জন্য 6 মাস সময় চেয়েছে। দ্বিতীয় নম্বর, একটা পরস্পর বিরোধী বক্তব্য ওর মধ্যে আমি খুঁজে পেলাম। বলল যে যেহেতু এটা ইন্টারিম অর্ডার সেহেতু মামলাটি তো কোনো পক্ষে ফাইনাল ভাবে যায়নি,
কর্মচারীদের পক্ষেও সম্পূর্ণ যায়নি, আবার রাজ্য সরকারের পক্ষেও যায়নি। সেক্ষেত্রে এই যে টাকাটা যে আমরা দেব 25% মর্গ ভাতাটা, তাহলে যদি আমাদের পক্ষে অর্থাৎ সরকারের পক্ষে মামলা জয় হয়, তাহলে এই 25% দিয়ে আমরা রিকভার করব কিভাবে? তাহলে এই টাকাটা আমরা দেব সর্বোচ্চ আদালতে, তার জমা থাকবে। আবার পরবর্তীকালে যেখানে বলছে যে এই ডিএর টাকা দিতে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হবে এবং সেখানে লোন নিতে হবে এবং লোনের জন্য কেন্দ্রীয় সরকারের পারমিশন নিতে হবে। এটা কি ধরনের বক্তব্য সেটা তো আমরা বুঝতেই পারছি না। ওটা যে পরস্পর বিরোধী, যে টাকাটা দিয়ে দেবে রিকভার করতে পারবে না, প্রচুর টাকা চলে গেল। মনে হয়েছে মলাদা, আমি আপনাকে দু একবার থামাচ্ছি। মূল কথা আপনারও যেটা চোখে লেগেছে যে সরকারের টাকা নেই, যে সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা বাড়ানোর জন্য একটা ছলনা, এটা পারমিশন চাইতে হচ্ছে যে সরকার আমাকে একটু বলুন যে আমি কেন্দ্রীয় সরকার আমাকে ধার করার পারমিশনটা আর একটু বাড়াক। আবার পাশাপাশি বলছে সেই জন্য আমি দিতে পারছি না কর্মচারীদের। আবার অন্য আর্গুমেন্ট সেটা হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টে জমা করবো। হ্যাঁ, দেবো, সুপ্রিম কোর্টে জমা রাখবো, মানে সুপ্রিম কোর্টে জমা রাখবো, কিন্তু ধার করে কর্মীদের দেবো না, যেহেতু এটা ইন্টারিম। এই লজিকটা নেওয়ার চেষ্টা করেছে। তবে আপনারা কন্টেস্ট করছেন এই মামলাটায়? একদম একদম একদম। দেখুন আরো একটা মানে এই টাইম কিল, দেখুন ব্যাপারটা কি, ওরা জানে যে প্রচুর খরচা হবে এই কর্মচারী সংগঠনগুলোর, তাহলে তারা মানে ক্ষান্ত হয়ে যদি মামলা ছেড়ে চলে আসে। কিন্তু ওইদিকে তো মানে যদি সরকার সেটা মনে করে, সেটা বলবো যে সরকারের বিমূর্তি হয়েছে। আমরা মামলা শেষ দেখে ছাড়বো, এর মধ্যে দুর্মূল করবেন, তাই তো? একদম মামলা শেষ দেখে ছাড়বো। এবং মাননীয় ফিরদৌস আমিন বলেছে মলাদা এই মামলা দাঁড়াবে না, এই মামলা দাঁড়াবে না। তবে আমার একটা সন্দেহ হয় সন্ধানবাবু, একটা সন্দেহ কি হয় যে ওরা কারলের বেঞ্চটাকে কিন্তু অ্যাভয়েড করতে চাই। সেদিন ওই বিষয়টা আমি পরবর্তীকালে আলোচনা করবো, কিন্তু আপনাকে খুবই অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।